এই মাত্র নাসিরউদ্দিন পাটোয়ারিকে কুত্তার মতন গণধুলাই দিল বিএনপি। সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হাবিবুল্লাহ বাহার যেই কলেজ রয়েছে। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয় তাহলে ভারতের নামকরা WION সহযোগী প্রকাশনা জি24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান। দর্শক, এই গত 23 জানুয়ারি দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন আরও উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়েছে, এরপরে আমরা দেখেছি দ্য প্রিন্টকে, ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টকে ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা। সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা না থামতেই এবার শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম, বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি24 ঘন্টা, জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন। এবং এই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে। এবং আজকে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যে ঘটনা ঘটেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নাহিদ ইসলাম বলছে আঘাত আসলে পাল্টা আঘাত হবে, নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে। অ্যালাইনমেন্ট হিসেবে আপনার জামাত ইসলামের পক্ষ থেকেও এক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়েছে। একটা দেশে ছায়াযুদ্ধ চলছে। ছায়াযুদ্ধ মানে কি? ছায়ার সাথে, মানে কোনো বাস্তবতা নাই, কোনো বিষয় নেই, কিন্তু এমনি একটা যুদ্ধ বা উত্তেজনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয় তাহলে ভারতের নামকরা WION সহযোগী প্রকাশনা জি24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান। যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন, এমন প্রশ্নকেই কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের দ্বার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, জামাতের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 24কে দেওয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17 অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17 নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে 2 বার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভার্বাল নোট পাঠিয়েছিল। আবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় 2024 সালের 5ই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছেন।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে 17 মাসের বেশি তিনি দিল্লিতে আছেন। এরই মধ্যে তিনি ভারতীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে। যদিও শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে। এছাড়া দু একটি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছেন। WION এর সহযোগী প্রকাশনা যে 24 ঘন্টার সাক্ষাৎকারটি সেদিক থেকে বেশ ভিন্ন। তাদের প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে। যে পরিস্থিতিতে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে। কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আদৌ ফেরার আশা করেন কিনা সেসব প্রশ্ন না করে যে 24 ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। তাহলে বিষয়টি কেমন? শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে, যেটি হয়তো যে 24 ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সে কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন। কিন্তু যে 24 ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না। মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো শানে নজর বা রাগ ঠাক করেননি। তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকারের বিষয়গুলো কি হবে। বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে। তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা, গণতান্ত্রিক সহিংসতা, নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ইউনূস পরবর্তী যুগে অধ্যাপক ইউনূস যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান। দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুবক, কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের আইনের শাসন নেই, এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট সমৃদ্ধ একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন। সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর আবারও জোর দিয়েছেন। বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন যারা বর্তমান ক্ষত সারিয়ে তুলবে, আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে। সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থান থেকে দেশের সেবা দিতে প্রস্তুত। যে 24 ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য। এই প্রশ্নের জবাবে বিএনপির প্রতি নমনীয় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল, আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত। অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি। ঢাকা ৮ আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে 27 জানুয়ারি দিনভর মেতেছিল ফেসবুক। হাবিবুল্লাহ ভার কলেজে নাসিরুদ্দিনের উপর ডিম হামলা হয়। এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে তীব্র ভাষায় কটাক্ষ এসেছে এনসিপির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায়। তারেক রহমান টাকা দিয়ে করাল বস্তিতে
ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসিরুদ্দিন। শুধু জামাত জোট নয়, দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপির জোট প্রার্থীদের সংঘাত হয়ে উঠছে নিয়মিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় 25শে জানুয়ারি বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয়। শরীয়তপুর 2 আসনে 27শে জানুয়ারি বিএনপি ও জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 12 জন। শেখ হাসিনা বলেছেন, তারেক রহমান 17 বছর লন্ডনে আরামদায়ক নির্বাসন জীবন কাটিয়েছেন, তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন। বিদেশ থেকে নির্দেশনা দেয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। স্বল্পমেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেন, ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন, ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন। এটি কোনো গণতন্ত্র নয়, বরং জবরদস্তি। বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন। বলেন, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয়। সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী। এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার চায়, যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন, উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কের মাঝে রেখেছে। তারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এটি বাংলাদেশ ভারত কোনো দেশেরই স্বার্থ রক্ষা করছে না। তবে তিনি বিশ্বাস করেন, একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে। G24-এর একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না। এটি কোটি কোটি বাংলাদেশের দল, যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাস করে। তবে বর্তমান সংকট দলের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য। বলেছেন, এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন। তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, একটি দল যখন নিষিদ্ধ থাকে, হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়, দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয়। দর্শক, সাক্ষাৎকারে জামাত এনসিপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর। দাবি করেন, ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। প্রশ্ন হলো, শেখ হাসিনা এই বার্তাকে বিএনপিকে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে, নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তারেক রহমান? এখন এই পর্যন্ত সবাই ডিমের ভেতর খনিজ লবণ, ভিটামিন প্রোটিন। তথাকথিত জুলাই আন্দোলনের নামে যে ভয়াবহ নৈরাজ্য এবং সন্ত্রাসের জন্ম দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, তার মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগেনি। দীর্ঘ 1.5 বছর পর সাধারণ মানুষ আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ছাত্র আন্দোলনের সাইনবোর্ড ব্যবহার করে মূলত জামায়াত শিবিরের এজেন্ডা বা ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। সাধারণ মানুষের লাশ আর রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ক্ষমতার মসনদ গড়েছিল তা এখন টলমল করছে। ঢাকা 8 আসনে জামায়াতের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বারবার ডিম হামলাকে আমি এভাবেই দেখি। আপনি দেখেন, রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা হলো জনগণের আস্থা হারিয়ে ফেললে সেই নেতার পতন অনিবার্য হয়ে ওঠে। নাসিরুদ্দিন পাটোয়ারি আজ সেই তিক্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, যিনি একসময় তথাকথিত আন্দোলনের নামে রাস্তায় সাধারণ মানুষকে নামিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেই নাসিরুদ্দিন পাটোয়ারি বা তাদের সমর্থকরাই জনগণের ছুড়ে দেওয়া ডিম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয়, বরং জুলাই সন্ত্রাসের মূল কারিগরদের প্রতি জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।
যেখানে নাসিরউদ্দিন সেখানে ডিম বা আন্ডা। আপনি দেখবেন কিছুদিন পরে নাহিদ খাবে, ডিমের বাড়তি কিছু খেতে পারে, হাসনাত খাবে, সার্জিস খাবে। দীর্ঘ 1.5 বছর পর মানুষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে বা বুঝে গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলমদের মতো ব্যক্তিরা আসলে জামায়াত শিবিরের প্রশিক্ষিত সন্ত্রাসী ছিল। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই চক্রান্তের প্রকৃত রূপ এখন জনগণের কাছে একদম স্বচ্ছ। রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ বিরল যেখানে একজন নেতাকে বারবার ডিমের মুখোমুখি হতে হয়, কিন্তু নাসিরউদ্দিনের ক্ষেত্রে এই ঘটনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তাকে ডিমের সাথে যুদ্ধ করতে হচ্ছে। এই পরিস্থিতি তার রাজনৈতিক অবস্থানের করুণ চিত্রকে তুলে ধরে। সর্বশেষ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে পরিস্থিতির শিকার হয়েছেন তা ইতিহাসের এক নির্মম কৌতুক। একসময় এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আদালতে ডিম ছুটত, তাদের বিক্ষুব্ধ ছাত্রজনতা বলে নিজেরাই নিজেদেরকে সার্টিফিকেট দিয়েছিল। আজ সময়ের চাকা ঘুরে গেছে, আজ সেই একই জনতা সেই একই বিক্ষুব্ধ মেজাজে নাসিরউদ্দিনদের উপর পচা ডিম ছুড়ে মারছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নাসিরউদ্দিন যখন গণসংযোগ করছিলেন তখন জনতার একাংশ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে ধিক্কার জানায়। কেবল স্লোগান নয়, বৃষ্টির মতো পচা ডিম নিক্ষিপ্ত হতে থাকে তার এবং তার সঙ্গীদের দিকে। এই ডিমের আঘাতে নাসিরউদ্দিনের গা মাথা যেমন ভিজেছে, তেমনি তার সঙ্গে থাকা জামায়াত শিবির এবং জাতীয় নাগরিক পার্টির বা নাপার কর্মীরাও রেহাই পায়নি। কারো কারো চোখে ডিমের কুসুম ঢুকে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে। আসল কথা হলো এই জ্বালাপোড়া এখন তো চোখে হচ্ছে, কিছুদিন পরে এই জ্বালাপোড়া শরীরের সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনি লিখে রাখতে পারেন, নাসিরউদ্দিন পাটোয়ারিদের উত্থান হয়েছিল মিথ্যার উপর ভর করে। জুলাই মাসে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে লাশের রাজনীতি করে তারা ক্ষমতা দখল করেছিল। তখন তাদের মুখে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচারের বুলি। অথচ ক্ষমতা দখল করে ইউনূসকে সামনে রেখে তারা চালিয়েছে ভয়ঙ্কর অপশাসন। বৈষম্যের নামে কতটা অবৈষম্য করা যেতে পারে তার প্রমাণ তারা দেখিয়েছে। হাদিকে খুন করা হয়েছে, হাদিকে খুন করে হাদির পরিবারকে ফ্ল্যাট মানে চাকরি সব দেওয়া হয়েছে। মেধা না কোটা, কোটা না মেধা, সব মিলে ঝুলে গেছে। মেধা দূরে চলে গেছে, এখন কোটা নিয়ে তারা বেঁচে আছে। আর যখন তারা নির্বাচনের নামে জনগণের দুয়ারে ভোট চাইতে যাচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করছে সর্বোচ্চ ঘৃণা দিয়ে। হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে যে ঘটনাটি ঘটেছে তা প্রমাণ করছে যে সাধারণ মানুষ তাদের টাকা হিসেবে নয় বরং প্রতারক হিসেবে চিহ্নিত করছে। নাসিরউদ্দিনের সঙ্গে থাকা জামায়াত শিবিরের কর্মীরা যখন বলছে তারা জনগণের সেবায় নিয়োজিত হতে এসেছিলেন এবং এই হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, তখন তা শুনে সাধারণ মানুষের মুখে হা 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 হাসি ফুটে উঠেছে। কারণ যারা 1.5 বছর আগে আন্দোলনের নামে সন্ত্রাস চালিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছিল তাদের মুখে আজ গণতান্ত্রিক মূল্যবোধের কথা শোনা পায় না। সবচেয়ে বড় কথা হলো দেশের সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দলকে মব সৃষ্টি করে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে একা একা নির্বাচন করছে, তারা আবার গণতান্ত্রিক মূল্যবোধের বুলি আওড়ায়। শুনলেও বমি পায় আসলে। দৌড় সালাউদ্দিনের কথা মনে আছে আপনাদের? দৌড় সালাউদ্দিন থেকে ডিম নাসিরউদ্দিন বা আন্ডা নাসিরউদ্দিন। রাজনীতির মাঠে এই উপাধিগুলির পরিবর্তন এক গভীর তাৎপর্য বহন করে। একসময় বিএনপি নেতা সালাউদ্দিনকে জনরোষের মুখে দৌড়াতে হয়েছিল, আজ নাসিরউদ্দিনকে ডিমের বন্যায় ভাসতে হচ্ছে। এই পচা ডিম কেবল কোনো খাদ্যবস্তু নয়, এটি হলো জনগণের জমে থাকা ক্ষোভের প্রতীক। জনগণ যখন দেখে যে জুলাইয়ের সেই তথাকথিত বিপ্লবীরা আসলে ক্ষমতার লোভী এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী ছিল, তখন তাদের আর কোনো শ্রদ্ধাবোধ অবশিষ্ট নেই, থাকে না। নাসিরউদ্দিনের উপর এই হামলা আসলে কোনো ব্যক্তির উপর হামলা নয়, এটি হলো সেই মিথ্যাচারের উপর আঘাত যা গত 1.5 বছর ধরে ফেরি করে বেড়াচ্ছে তারা। আহত জামায়াত শিবির কর্মীদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের চোখে ডিমের কুসুম ঢুকেছে, কিন্তু তাদের সেই চোখের দৃষ্টি কি খুলবে? তারা কি বুঝতে পারবে যে জোর করে বা আবেগের দোহাই দিয়ে সাময়িক ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না? নাসিরউদ্দিন পাটোয়ারিরা আজ জনবিচ্ছিন্ন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ডাকতে হচ্ছে, সব জায়গায় তাদের দেহরক্ষী আছে এখন। অথচ তারা দাবি করতো তারা গণমানুষের নেতা। যে নেতার জনসভায় পুলিশ দিয়ে ব্যারিকেড দিতে হয়, ডিমের হাত থেকে বাঁচাতে নিরাপত্তা চাইতে হয়, তিনি আর যাই হন জননেতা নন। জুলাই আন্দোলনের সময় তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল, আজ সেই সাধারণ মানুষই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ইউনূস প্রশাসনকে ক্ষমতায় বসিয়ে তারা ভেবেছিল দীর্ঘমেয়াদে ছড়ি ঘোরাবে, কিন্তু রাজনীতির মাঠ যে পিচ্ছিল তা নাসিরউদ্দিনরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাদের প্রতি নিক্ষিপ্ত প্রতিটি পচা ডিম আসলে একটি ব্যালট, যা নির্বাচনের আগে রায় দিয়ে দিচ্ছে মানুষ তাদের বিপক্ষে। এই রায় হলো প্রত্যাখ্যানের রায়, এই রায় হলো ঘৃণার রায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা যে রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিয়েছিল তার পরিসমাপ্তি ঘটছে অত্যন্ত অপমানজনকভাবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করে তাদের পতন হয় করুণভাবে। নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের এই দশা সেই ঐতিহাসিক সত্যের পুনরাবৃত্তি। ডিমের অপচয় হয়তো হচ্ছে, কিন্তু এই অপচয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার এক নতুন অধ্যায় রচনা হচ্ছে। মানুষ এখন আর অন্ধ আবেগে ভাসছে না, তারা এখন প্রতারকদের চিহ্নিত করতে শিখেছে। তাই নাসিরউদ্দিনের প্রতি এই ঘৃণা কোনো সাময়িক উত্তেজনা নয়, এটি হলো দীর্ঘদিনের বঞ্চনা, প্রতারণার বিরুদ্ধে গণমানুষের চক্রাঘাত। নির্বাচনের ফলাফল যাই হোক, জনগণের আদালতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদেরকে শাস্তি হলো ধিক্কার এবং পচা ডিমের গ্লানি দেওয়া তাদের উপর। নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন বুঝুক রাজপথে নেমে ক্ষমতা দখল করা সহজ, কিন্তু জনগণের হৃদয় জয় করা অতি কঠিন। এই ডিমগুলো শুধু পচা ডিম নয় বাহে, আপনাদের দিকে ছুড়ে দেওয়া মানুষের ঘৃণা বিষ্ঠাও বলতে পারে। নাসির পাটোয়ারিকে ডিম থেরাপির পেছনে আসল কাহিনীটা কি? যেখানে এই ঘটনা ঘটেছিল ওইখানে কি ওই প্রোগ্রামে নাসির কি দাওয়াতে ছিল? চলুন একটু শুনি। উইদাউট ইনভাইটেশন উনি আসছিল,
কোনো ইনভাইট করা হয় না ওনাকে। যতদূর জানি মির্জা আব্বাস ওনার এখানে আসার কথা। জি, মির্জা আব্বাস সাহেবের এখানে আসার কথা ছিল। মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমন্ত্রণ জানানো হয়নি, নিজ থেকে ওনাকে আমন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো নিশ্চয়ই হয়নি। শুনেছেন। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে ছিলেন মির্জা আব্বাস। আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি নাসির পাটোয়ারি যে কি বলছে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করাই রাখবে। দেখেন রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে। এটা আপনার বাপ হলে আপনার খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা, সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মতো নাইরা আবার কথা বলতেছেন, কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটাই দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতা কর্মীদের অভিযোগ বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তোদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিতভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয় যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে যে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন। আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একজন দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে। তো সেখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকে ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে প্রোগ্রামে গেছে বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোন রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। তো আমার মনে হয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবারই সতর্ক থাকা উচিত, আর নিজে ইচ্ছা করে কোনো ভেজাল তৈরি করা উচিত না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, এই গত 23 জানুয়ারি দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক যখন আরও উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়েছে, এরপরে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টকে ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা। সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা না থামতেই এবার শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম, বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি24 ঘন্টা, জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন। এবং এই সাক্ষাৎকারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে। এবং জি24 জি24 ঘন্টা যে প্রশ্নগুলো করেছে, যে প্রশ্ন প্রথমে করেছে, যে প্রশ্নগুলো সামনে এনেছে, সেই প্রশ্নগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তার মধ্যে কাজ করছে। তাহলে কি কোনো সিগন্যাল কাজ করছে শেখ হাসিনার পক্ষে, নাকি সরকারের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হচ্ছেন এবং বিচারের মুখোমুখি হবেন? কোনটা আসলে সত্য? চলুন একটু জি24 ঘন্টায় শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি নতুন করে তিনি আবার কি ইঙ্গিত দিলেন, যেখানে বিএনপি প্রসঙ্গেও খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন।
দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম জি24 ঘন্টায় এবার সাক্ষাৎকার দিয়েছেন। একের পর এক এই কর্মসূচিগুলো শেখ হাসিনার যখন দেখা যাচ্ছে, তখন আওয়ামী লীগের যে আন্তর্জাতিক লবিং, সেই লবিস্ট ফার্ম অনেক আগেই তারা নিয়োগ করেছিলেন। সেই লবিস্ট ফার্মের কাজ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ লবিং, এই লবিংগুলো বেশ ভালোভাবে কাজে দিচ্ছে বলে মনে হতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের, আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের লবিং খুব একটা কাজে দিচ্ছে না বলেও আপনার মনে হতেই পারে। জি24 ঘন্টায় শেখ হাসিনা কি বললেন, তারা যেটা শিরোনাম করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, শেখ হাসিনা আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব, বাংলা সংবাদ মাধ্যমে এক্সক্লুসিভ শেখ হাসিনা। সেখানে তারা বলছে যে মব সন্ত্রাস, গণগ্রেপ্তার, অর্থনীতির ধস, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার আওয়ামী লীগ নেতৃত্বের প্রধানের, বাংলাদেশের প্রাক্তন অপসারিত নির্বাসিত নেত্রী শেখ হাসিনার। সেখানে জি24 ঘন্টা ইন্টারেস্টিংলি প্রথম প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে, বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কী হবে? অথচ বাংলাদেশে তার ফেরার কোনো নামগন্ধই নেই, ফেরা নিয়ে কোনো আলোচনা নেই। তাকে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার, কিন্তু ভারতীয় সরকার বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে, এরকমটা আমরা দেখছি। কিন্তু জি24 ঘন্টা প্রথম প্রশ্নটাই করছে, বাংলাদেশে পা রাখার পর আপনার অগ্রাধিকার কি হবে? মানে যেন মনেই হচ্ছে শেখ হাসিনা এই তো কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এবং বীর বিক্রমে ফিরছেন। সেটা কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? কিন্তু উত্তরে তিনি কি বললেন? উত্তরে বলছেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের শাসনের বাইরে চলেছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবলম্বনে মুক্তি দেওয়া জরুরি, এবং সেই কাজটাই তিনি, এর পাশাপাশি ইউনূস সরকার যে সর্বনাশ করে গিয়েছেন, তার ভাষায় সর্বনাশ, তা মেরামত করাই আমার দায়িত্ব। দ্রুত গতির অর্থনীতি ফিরিয়ে আনা, কৃষক শ্রমিকের অধিকার, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত হয়েছে সেটা ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের যে আতঙ্কের দিন কাটানো সেটা মিটানো, বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো যাদের অনেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে অনেকের সাথেই, সেই ব্যাপারগুলো দেখা তার অগ্রাধিকার, সেগুলো বলেছেন তিনি। তারেক রহমান এবং বিএনপি, তাদের কি বিশ্বাস করা যায়? জি24 ঘন্টা এই প্রশ্ন করেছে, তারেক রহমান এবং বিএনপিকে কি বিশ্বাস করা যায়? সেখানে কিন্তু শেখ হাসিনা কোনো নেগেটিভ উত্তর দেননি, তিনি পজিটিভ উত্তর দিয়েছেন। এবং এই পজিটিভ উত্তরই বলে দেয় যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের মানে সমঝোতা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।